প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। বাংলা ভূত স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ঘটনা পাঠাতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেল করতে পারেন। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে রেকর্ড করেও পাঠাতে পারেন, আবার ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। তো চলুন আমরা চলে যাচ্ছি গল্পে। এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি মূলত ঘটেছিল আমার দাদার সাথে। আমি এই ঘটনাটি আমার দাদির কাছ থেকে শুনেছি। ঘটনার সময়কাল আনুমানিক 1965 কি 66 সাল। আমি আজকে এই এপিসোডে দুইটি ঘটনা বলবো। মূলত দুইটি ঘটনাই আমার দাদার সাথে ঘটেছিল এবং এই দুইটি ঘটনাই মাছকে কেন্দ্র করে ঘটেছিল। তো বলে রাখি, আমার দাদা ছোটবেলা থেকেই মাছ ধরতে খুবই পারদর্শী ছিলেন এবং মাছের প্রতি তার নেশা ছিলেন অত্যন্ত প্রখর। তার জমি জমা তেমন ছিল না, বেশ কিছু সন্তানাদি তার এর মধ্যে হয়ে গেছে, কিন্তু তারপরেও তিনি মাছ মারতেন। খুব বেশি মাছ তিনি বিক্রিও করতেন না, ওই মাছ দিয়েই সংসার চলতো আর কি, মাছই খাবার। তো এভাবেই চলছিল। তো দুটি ঘটনার মধ্যে এখন আমি প্রথম যে ঘটনাটি বলবো সে ঘটনা হলো মাছ মারাকে কেন্দ্র করে। একদিন আমার দাদা, উনার নাম ছিল ইসমাইল পরামানিক। তো উনার একটা ভাই ছিল, নিজের ভাই না, পাড়া প্রতিবেশী ভাই, কিন্তু খুব ভালো বন্ধুত্ব, একসাথে কাজ করা, একসাথে মাছ মারা, এগুলো তাদের মধ্যে হরহামেশাই হতো। তো এই ভাই একদিন এসে আমার দাদার সাথে সন্ধ্যার সময় আলাপ করছে যে আগামীকাল রাতে আমরা চৌগাছির বিলে মাছ মারতে যাব। তো চৌগাছির বিলটা আমাদের বাসা থেকে উত্তর দিকে 3 কিলোমিটার যেতে হবে। তো সেই সময় তো আর গাড়ি ঘোড়া বা সাইকেল ছিল না, তো তারা হেঁটেই যাবেন। সে অনুযায়ী তারা মাছ মারার যে সরঞ্জাম, যেমন ছুরি, পাঁচা এবং খলই, জাল, সবগুলো রেডি করে রেখেছিলেন এবং সেভাবেই তাদের কথা হয়েছিল এবং তারা রাতে রওনা দিবেন। তো ঘটনা ঘটার সময় আনুমানিক কয়টা বাজে এটা তো আসলে ওই সময় তারা লেখাপড়াও জানতেন না, আর ঘড়িও তাদের কাছে ছিল না। তো রাত, গভীর রাত, যেহেতু তাদের মধ্যে কথা হয়েছে যে তারা রাতে মাছ মারতে যাবে, এমন সময় হঠাৎ বাড়ির বাহির থেকে দাদার নাম ধরে ডাকছে, ইসমাইল, এ ইসমাইল। আমার দাদার নাম ছিল ইসমাইল। তো ডাকছে, তো দাদি দাদাকে ডেকে দেয়, এই তোমাকে ডাকছে, যাও বাহিরে। তো বাহিরে গেলেন, বললেন চল চল চল, বেলা হতে চললো, আজান দিবে, একটু পরে আজান দিবে, এখনই না গেলে মাছ ভালো পাওয়া যাবে না, আরও অনেক মানুষ চলে আসবে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তো যেই কথা কথা অনুযায়ী কাজ। দাদা তার প্রয়োজনীয় মাছ মারার যে সরঞ্জাম, হাতে ছুরি, আগুন, তারপরে পাঁচা, তারপরে জাল, এগুলো সব হাতে নিয়ে নিয়েছেন এবং রওনা দিয়েছেন। তো এই যে দাদার যে ভাই, ওনার নাম ছিল এবারত, উনি খেয়াল করে দেখলেন সবসময় বলছে, এই তুই আগে যা, আমি পেছনে আসছি, এই তুই আগে যা, আমি পেছনে আসছি। এভাবেই ছোট ছোট গল্প করতে করতে তারা এগিয়ে চলেছে। এবং দাদা পরবর্তীতে যেটা বলেছিল যে তার গা নাকি ছমছম করছিল। তো এটাও বলছে যে আজকে এরকম গা ছমছম, এত অন্ধকার বেশি না। এটা জানতেন যে এখন অন্ধকারের সময়, কিন্তু একটা গা ছমছমে পরিবেশ, যেখানেই যাচ্ছে ঝিঁঝি পোকার ডাকটাও বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি এভাবেই চলে যাচ্ছিল। যেতে যেতে একটা সময় দাদার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ দাদা প্রস্রাব করবেন বলে মনস্থির করলেন এবং তারা কিন্তু প্রায় বিলের ধারে চলে এসেছে, একদমই বিলের ধারে চলে এসেছে। তখন দাদা বলল যে তুই একটু সামনে যা, আমি আসছি। তো এইটা বলে দাদা প্রস্রাব করতে বসেছে।
প্রস্রাব করে উঠে দাদা যেটা দেখলেন, ভয়ঙ্কর একটা দৃশ্য। দাদা দেখলেন এই যে তার সাথে যে ভাইরূপী যে মানুষটা সামনের দিকে ঘুরে একটু একটু আগাচ্ছে, এই ভাইয়ের পা মাটিতে ঠেকছে না। সুপ্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই জানেন জিনের পা কখনো মাটিতে পড়ে না। তারা সবসময় একটু উড়ে উড়ে যাওয়ার যে প্রবণতা বা যেভাবে যায় তাদের যাওয়ার সিস্টেম, তারা সেভাবেই এগিয়ে যাচ্ছে। তো যখন দাদা এটা দেখলেন, দাদা তো অবাক। আবছা আলোয় এটা দেখার পরে দাদা একদম পরিষ্কার হয়ে গেলেন যে আমাকে যেটা ডেকে নিয়ে আসছে এইটা কোনোভাবে আমার ভাই না, এটা হলো শয়তান জিন, যে আমাদের হয়তো কথাবার্তা শুনেছে এবং আমাকে ধোঁকা দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে। দাদা এটা জানতেন যে এই যে জিনগুলো, এই যে দুষ্টু পিশাচ শ্রেণীর জিনগুলো, এরা যদি একবার কোনো মানুষকে মাছ ধরার উদ্দেশ্যে পানিতে নামাতে পারে অথবা হেলে মাছ ধরতে যায়, তাহলে তারা সেভাবেই পানিতে খুঁষে মেরে ফেলে অথবা কাদার মধ্যে বা মাটির মধ্যে পুঁতে ফেলে মেরে ফেলে। এতে করে তাদের যে লাভ, তারা আরও শক্তি অর্জন করতে পারে। জিন মানুষের ক্ষতি করতে পারলে বা বলি নিতে পারলে, বাচ্চাদের মারতে পারলে তারা কিন্তু শক্তি লাভ করতে পারে। তো দাদা যখনই এটা বুঝতে পেরেছে, দাদা আর কাল বিলম্ব না করে সাথে সাথে হাতে যে আগুন ছিল, সম্ভবতই তার কাছে বিড়ি ছিল বা এই ধরনের কিছু ছিল অথবা কোনো একটা আগুন ছিল, দাদি ওই সময় আসলে পরিষ্কার করে বলতে পারেনি আগুনটা কিসের, সে আগুনটা জ্বালিয়েছে। দ্বিতীয় কথা হলো, দাদার কাছে যে ছুরি ফালাটা ছিল সেটা খুবই হাতের মধ্যে শক্ত করে ধরে নিজেই দৃষ্টি আকর্ষণ করছে যে তুই আমাকে ধোঁকা দিয়ে এখানে নিয়ে আসছিস, তুই তো আমার ভাই না, তুই তো আমার জিন। এইটা বলতেই দাদা সামনে থাকা সেই পিশাচ শ্রেণীর জিনটি বিকট আকার ধারণ করে এবং ভয়ঙ্কর রূপে দাদার সামনে আসে, যার মুখটা ছিল অনেকটা শেয়ালের মতো, বডিটা ছিল মানুষের মতোই, গায়ে প্রচণ্ড লোম ছিল, যেটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার দাদার সামনে মনে হয়েছে। তবে দাদা সাহস হারায়নি, না হারিয়ে তার সাথে কথাবার্তা বলেন এবং তাকে কাছে আসার আহ্বান করে যে কাছে আয়, দেখ তোকে আমি এই দা দিয়ে কুপিয়ে মারবো অথবা এই যে আগুন তোর শরীরে ঠেকিয়ে দিব। তো এইভাবে দাদা তার সাথে কথা বলছিল। এক সময় পিশাচটা বুঝে যায় যে এর সাথে কিছু করে পেরে ওঠা সম্ভব হবে না এবং সে শেষ পর্যন্ত দাদাকে হুমকি দিয়ে চলে যায় যে আজকে তুই বেঁচে গেলি ইসমাইল, তোকে আমি অন্য একদিন দেখে নিব। তো এইটা বলার পরে যখন ভ্যানিশ হয়ে যায়, দাদা তো খুবই ভয়ে ভয়ে আবারও এই পুরোটা পথ অনেক জোরে হেঁটে হেঁটে আসছেন। দাদা এরই মধ্যে বেশ কিছু মানে অস্বাভাবিক শব্দ লক্ষ্য করলেও তেমন কিছু আর ঘটেনি। তো দাদা বাড়িতে এসেই মোটামুটি হাঁপাচ্ছিলেন। ঘরে ঢুকে দাদিকে বলে যে দরজা বন্ধ করে দাও। দাদা হাঁপাচ্ছিলেন, মানে অনেক পিপাসা তার পেয়েছে, পানি খেলেন। তো দাদিতে তাকে শান্ত করে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে কি হয়েছে, তুমি এরকম হাঁপাচ্ছ কেন, এত কি হয়েছে? তখন দাদি এইটা জিজ্ঞাসা করার পরে দাদা সুন্দর করে দাদিকে বুঝিয়ে বললেন যে আমি তো আজকে মহাবিপদ থেকে বেঁচে গেছি। আমার সাথে যে ঘটনাটাই ঘটেছে সেটা হলো আমাকে ডেকে নিয়ে গেছিল এক পিশাচ, কিন্তু সৌভাগ্যক্রমে আমাকে কিছু করতে পারিনি এবং আমি চলে আসতে সক্ষম হয়েছি। তো পানি টানি খেয়ে যখন তারা কথা বলছিলেন, এরই মধ্যেই ওই যে দাদার ভাইয়ের সাথে কথা হচ্ছিল এবারও দাদা, তিনি এসে বাড়িতে ডাকাডাকি শুরু করেন যে ভাই ইসমাইল ভাই, কই তুমি, বাইর হও, মাছ মারতে যাবে না? তখন দাদা বলে যে তুই ঘরের মধ্যে আয়, ঘরের মধ্যে আয়, এসে এদিকে বস। তো এবারও দাদা ঘরের মধ্যে আসে, যেহেতু বড় ভাই ডেকেছে, ঘরের মধ্যে আসছে, এসে বসে তখন এবারও দাদাকে এই ঘটনাটি শেয়ার করলো যে আজকে তো আমার সাথে চরম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আমার সাথে পিশাচ লেগে দুর্রোগ ধরে আমার কাছে এসেছিল এবং আমাকে নিয়ে গিয়েছিল সেই চৌগাছির বিলে। আমি তো সেখানে চলেও গিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে সেখানে আমি বুদ্ধি করে তার সাথে কথাবার্তা বলে, কথা কাটাকাটি করে একসময় চলে আসতে সক্ষম হই।
তো দাদি সেদিনের মতো বলল যে আজকে আর রাতে মাছ মারতে যেতে হবে না, যেহেতু বিপদ এসেছে। আজকে বরং তোমরা মাছ মারতে যাও না, আগামীকাল যাও। তো দাদারা দুই ভাই সম্মত হলেন যে না, আজকে আর মাছ মারতে যাওয়া হবে না, আগামী দিনে যাব। তো এই রকম ঘটনা কিন্তু পিশাচ শ্রেণীর যে জিনগুলো আছে তারা কিন্তু হরহামেশাই আগের দিনে করতেন। কেননা তারা এই মানুষকে খেয়ে বা মানুষকে মেরে ফেলে তারা শক্তি অর্জন করতেন, এবং তাদের একটা টার্গেটই থাকতো যে তাদেরকে এই মাসে বা এই চাঁদে একটা মারতে হবে, তারপরে চাঁদে আগে মারতে হবে। আর আগের দিনে তো চারিদিকে ঝোপঝাড় ছিল, তেমন ভালো রাস্তাঘাটও ছিল না, সেভাবেই মানুষ যাতায়াত করতেন। তো এই ছিল প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন আমি যে দ্বিতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আমার দাদার সাথেই ঘটে যাওয়া, এই ঘটনাটিও মাছকে কেন্দ্র করেই। তো আপনাদেরকে বলে রাখি, আমার দাদা মাছ খুব পছন্দ করতেন, তিনি মাছ মারতেন এবং মাছ খুব বেশি বিক্রি করতেন না, মূলত ওই মাছ মেরে বাচ্চাদেরকে খাওয়াতেন, আর অল্প সামান্য জমি জমা চাষবাস করে যেটা হতেন সেটা দিয়েই তার সংসার চলতো। এটাই ছিল দাদার মূল পেশা। তো ঘটনা যেদিন ঘটে সেদিন দাদা বিকেলের দিকে ঝলমলিয়া নামক একটি বাজারে গিয়েছে। এই ঝলমলিয়া বাজারটি আমাদের বাসা থেকে আহ, উত্তর দিকে মোটামুটি 6 কিলোমিটার দূরে। তো দাদারা ওই সময় পায়ে হাঁটার রাস্তা দিয়ে যেতেন। এর মধ্যে যে বাড়িতে আসতে যে বিলটা পড়ে সেই বিলটা হলো সোনাকান্দরের বিল। এই বিলটা একটা সময় খুবই ভয়ঙ্কর এবং কুখ্যাত বিল ছিল। এখানে অসংখ্য মানুষ বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হতেন, এমনকি জিনের সম্মুখীন হতেন। এখনও মানুষ সম্মুখীন হন। এখন যেটা হন, এখন আর তো জিন ভূতের তেমন ভয় নেই, এখন যেটা হয় সেটা হলো ছিনতাইকারীর সম্মুখীন হন। অনেক মানুষই আছে যারা ছিনতাইয়ের কবলে পড়ে সব কিছু হারিয়ে ফেলে। তো যাই হোক, ঘটনা সময়কাল যেহেতু 1970-এর আগে, ওই সময় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল এবং টাকা পয়সারও কমতি থাকার কারণে তেমন কোনো গাড়ি ঘোড়াও দাদা ছিল না। তো পায়ে হেঁটেই বাজার করতেন। ঘটনার দিন বিকেলের দিকে দাদা ঝলমলিয়া বাজারে গিয়েছেন এবং সেখানে যে দাদা দেখলেন যে আজকে বাজারে ভালো মাছ অবশিষ্ট রয়ে গেছে, বিক্রি হয়নি। তো দাদা মাছ মারতেন, কিন্তু ইলিশ মাছ তো আর আমাদের দিকে পাওয়া যেত না। তো ব্যবসায়ীরা হয়তো দুই একটা ব্যবসায়ী 1 মাস 2 মাস পরে হাটে একবার দুইবার নিয়ে আসতেন। তো দাদা দেখলেন যে বড় সাইজে দুটো ইলিশ মাছ রয়েছে। বিকেলের দিকে হওয়ায় মাছের দামটাও বেশ কম মূল্যেই দাদা পেলেন। অন্যান্য বাজারগুলো একটু কম করে দুটো ইলিশ মাছ নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। এছাড়াও তিনি আরও যেটা নিয়েছেন সেটা হলো একটা ধামা কিনেছিলেন এবং অন্যান্য সবজিও তিনি কিনে মাথার উপর করে আসছেন। তো দাদা যখন হাট থেকে রওনা দিয়েছে তখন মোটামুটি সন্ধ্যার আজান পার হয়ে গেছে। তো সন্ধ্যার আজান পার হয়ে গেছে মানে মুখ প্রায় অন্ধকার হয়ে গেছে, মুখ আন্ধারি হয়ে গেছে। রাস্তা চাঁদের আবছা আলোতে একটু একটু দেখা যাচ্ছে, খুব ভালো যে দেখা যাচ্ছে তেমনটাও না। দাদা হেঁটে আসছেন, হাঁটতে হাঁটতে যখন সোনাকান্দরের বিলের মধ্যে আসবেন, সেখানে ঘোষপাড়ার একটা বড় পুকুর আছে। সেই পুকুর পার হওয়ার সময় দাদার কাছে হঠাৎ কিছু একটা লাফ দেওয়ার মতো শব্দ হলো। তো দাদা সেদিকে আর খুব বেশি গুরুত্ব দিলেন না, না দিয়ে হাঁটতে থাকলেন। এইটা পার হওয়ার পরে বেশ কিছু আমের বাগান পার হয়ে যখন বিলের একটু কাছাকাছি চলে আসলেন, সেখানে একটা বড় জাম গাছ রয়েছিল। তো সেই জাম গাছের সামনে আসার পরে দাদার সামনে অদ্ভুত এক সমস্যার সম্মুখীন হলেন। সে সম্মুখীন হলো, দাদার সামনে উড়ে আছে, মানুষের মতো শরীর আছে, শরীরটা মানে হাতটা মানুষের মতো কিন্তু নখগুলো বড় বড়, মুখটা অনেকটা বেড়ালের মতো, মুখে লোম ছিল, লোম বলতে অনেকটা বিড়ালের যে লোম, কিন্তু পেছনের দিকে একটু শুরু হয়ে নেমে গেছে, মনে হচ্ছে অনেকটা এক পা, কিন্তু
পাটা কিন্তু আবার নেই, শেষের দিকে মনে হচ্ছে ধোঁয়ার সাথে মিশে আছে, এইরকম একটা অবয়ব দাদার সামনে এসে দাঁড়ালেন। তো এই যে অবয়বটা এসে দাঁড়ালেন, তিনি দাদাকে এসে হুমকি দিলেন যে তোর কাছে যে মাছটা আছে এই মাছ দুটো আমাকে দিয়ে যা, আমি অনেক দিন হয় মাছ খাই না, তোর এই মাছের যে সুঘ্রাণ, এই সুঘ্রাণে অনেকেই তোকে বিরক্ত করতে বা তোর এই মাছ নিতে আসছিল, কিন্তু আমি সবাইকে তাড়িয়ে দিয়েছি, তুই এই মাছটা আমাকে দিয়ে যাবি। দাদা চিন্তা করলেন আমি এত কষ্ট করে টাকা দিয়ে এই দুটো মাছ কিনেছি আমার সন্তানদেরকে খাওয়াবো, আর সে নাকি এই মাছ নিবে। দাদা তো এটা কোনোভাবেই মানতে রাজি না, তার সাথে একরকম রীতিমতো তর্ক হচ্ছে। তো দাদাকে একসময় হত্যার হুমকিও দিলেন সেই মেছো জিনটি। সুপ্রিয় দর্শক, এই ধরনের জিনকে সাধারণত এলাকায় বা আঞ্চলিক ভাষায় মেসোজিন বলা হয়, যাদের মাছের প্রতি খুবই আক্রোশ থাকে বা মাছ খেয়েই তারা মূলত থাকে আর কি। তো তিনি বললেন যে তুই যদি মাছ না দিয়ে যাস তাহলে তোর ভয়ঙ্কর বিপদ হবে। তো সামনে যে আম বাগানটা আছে সেই আম বাগানের ওকে তোকে মেরে ফেলা হবে, সামনে শ্মশান ঘাটের ওখানে তোর ঝামেলা হবে। তো দাদা দেখলেন যে আসলেও ও যে জায়গাগুলোর নাম বলছে এগুলো আসলেও তার জন্য খুবই ভয়ঙ্কর জায়গা এবং এখানে আসলেও সমস্যাও হতে পারে। তো দাদার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসলো। বুদ্ধিটা তিনি বলল যে ঠিক আছে আমি তোমাকে মাছ দেব, কিন্তু তুমি তো সবসময় মাছগুলো কাঁচাই খাও, আজকে তুমি মাছ ভেজে খাবা, আমি তোমাকে তেল দিয়ে ভেজে দিব, তুমি এই মাছ ভাজা মাছ খাবা, তুমি আমার সাথে সাথে বাড়িতে চলো, আমি তোমাকে মাছ ভেজে দিব। তো একটা সময় আসলে তারা কাঁচা মাছই খায়, কেন জানি না দাদার এই কথায় তিনি হয়তো রাজি হয়েছিলেন। এই কথায় রাজি হওয়ার পরে তিনি বললেন যে ঠিক আছে তুমি যাও, আমি রাস্তা আসি, কেউ তোমার কিছু করবে না। তো দাদা যথারীতি হাঁটতে হাঁটতে বাড়িতে আসলেন এবং দাদা বুঝতে পারছিলেন, তার উপস্থিতি টের পাচ্ছিলেন যে এই যে মেসোজিন এটা দাদার পিছ লেগেই আছে, দাদার সাথে সাথে আসছে। তো আসার পরে দাদা বাড়িতে ঢুকে দাদিকে সমস্ত ঘটনা সুন্দরভাবে পরিষ্কার করে বুঝিয়ে বললেন এবং বললেন খুবই দ্রুত আগে এই মাছটাই করছো, মাছটাই ভাজো। তো দাদার মাথায় ছিল আরও একটি প্ল্যান। যে পরিকল্পনাটি দাদা করেছিলেন সে পরিকল্পনাটা হলো তাকে তো মাছ দিবেনই না, তাকে একটা শিক্ষা দিবেন, যেহেতু এখন বাড়িতে চলে এসেছে সে একটা শিক্ষা দিবেন। তো মূলত আমাদের বর্তমানে যে বাড়ি সেই বাড়িতে আমাদের আদি বাড়ি নয়, আমাদের ভিটাটা ছিল আর একটু ভিতরে জঙ্গলের মধ্যে, যেটাকে আমরা এখন পর্যন্ত বড় ভিটা নামেই চিনি বা বড় মাইটেলের ভিটা হিসাবেই চিনি। তো ওইখানে মূলত আমরা আমাদের বাড়িটা ছিল বা দাদার বাড়িটা ছিল। তো দাদি মাছও ভেজেছে, সুন্দরভাবে মাছ ভেজেছে। এরপরে দাদা দেখতে দেখতে পেলে না উপস্থিতি বুঝতে পারলেন যে কেউ একজন হেঁসেল ঘরের পেছন দিকে একটু খসখস খসখস আওয়াজ করছে এবং খসখস আওয়াজ করছে। তখন দাদা একটা বুদ্ধি করলেন, লোহার একটা খুন্তি ছিল, এই খুন্তি তিনি আগুনে অনেকক্ষণ ধরে তাপ করেছেন, মোটামুটি লাল করার মতো একটা অবস্থা। তো দাদা বললেন যে মাছ ভাজা তো হয়ে গেছে, এখন তোকে দেবো কিভাবে। তো উনি তো প্রথমে বলছেন যে এই যে পাইকড়ের গাছ, এই পাইকড়ের গাছের নিচে রেখে আসতে হবে। তখন দাদা বললেন যে না আমার সন্তান টন্তান তো আছে, আমি ওখানে যেতে পারবো না, তুমি বরং এই হেঁসেলের পেছন দিক দিয়ে হাত ঢুকিয়ে দাও, আমি তোমাকে এই ভাজা মাছ দিয়ে দিচ্ছি। তো দাদা এবং দাদি দুজনেই দেখলেন যে হেঁসেলের যে বেড়া ছিল বাঁশের বেড়া, এই বেড়ার একটু ফাঁক দিয়ে, মানে ফাঁক দিয়ে বলতে ওপর দিয়ে একটা হাত এসে অনেকটা চুলার সামনে নিচে এসে দাঁড়িয়েছে। দাদা এই হাতটা যখনই তার সামনে এসেছে, দাদা এই গরম রডটা তুলে তার হাতে চেপে ধরেছে, অর্থাৎ দিয়েছে ঠাস। এইটা বলার পরে মানে এই যে চাপ দেওয়ার পরেই হেঁসেল ঘরটাকে একটা ঝাঁকুনি দিয়ে, মানে এত জোরে ঝাঁকুনি দিয়েছে এবং বিকট এক চিৎকার দিয়ে
এবং সব কিছু মনে হচ্ছে ঝড়ের মতো ভাঙতে 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 সেই মেছো চিনটা আর কি চলে গেলেন, ঠিক আছে? তো চলে গেলেন, এরপরে দাদা তো আর তেমন কিছু বলেনি। এই ছিল মোটামুটি ঘটনা। তো সবাইকে ধন্যবাদ।